এখানে আমরা পড়ব মেকানিজম অফ ব্রিদিং, অর্থাৎ মানুষ শ্বাস প্রশ্বাস যখন চালায় কীভাবে তোমার প্রশ্বাস এবং নিঃশ্বাস নেয় সেই ব্যাপারটা এখানে আমরা বিস্তারিত আলোচনা করব। কিভাবে অক্সিজেন আমাদের শরীরে প্রবেশ করছে এবং কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। তো এখানে দুটো প্রসেস রয়েছে, একটা ইন্সপিরেশন মানে যখন আমরা বায়ুমণ্ডল থেকে অক্সিজেনকে নিচ্ছি, আর একটা হচ্ছে এক্সপিরেশন মানে যখন আমরা কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বের করে দিচ্ছি। তো এর ক্ষেত্রে এই মেকানিজম অফ ব্রিদিংয়ের ক্ষেত্রে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে তোমার রেসপিরেটরি মাসল যে সমস্ত পেশিসমূহ তোমার রেসপিরেশনের সঙ্গে যুক্ত রয়েছে সেগুলো রয়েছে, এবং রয়েছে একটা হচ্ছে প্রেশার, এয়ার প্রেশার ডিফারেন্স, অর্থাৎ বায়ুচাপের যে ডিফারেন্স সেটা এখানে আলোচনা করব। তবে দেখো এখানে এটা হচ্ছে অ্যাটমসফিয়ার। তার অ্যাটমসফিয়ার এবং বায়ুমণ্ডলের মধ্যে বায়ুচাপের কী ডিফারেন্স? ধরুন না পার্শিয়াল, যখন ইন্সপায়ার্ড এয়ার যে এয়ারটা আমরা নিচ্ছি, তো বায়ুমণ্ডলে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হচ্ছে 145 মিলিমিটার মার্কারি, এবং অ্যালভিওলার মধ্যে তার পরিমাণটা হচ্ছে 104 মিলিমিটার মার্কারি। তো হাই কনসেন্ট্রেশন ও লো কনসেন্ট্রেশনের দিকে এয়ার অটোমেটিকলি এন্ট্রি করছে, ইন্সপিরেশন ঘটছে। এবার ব্লাড ভেসেলের মধ্যে এই অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা হচ্ছে কত? 95, মানে পালমোনারি আর্টারির মধ্যে তোমার হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। ওকে, যেখানে তোমার হচ্ছে 40 মিলিমিটার মার্কারি, কিন্তু আমাদের ব্লাড ভেসেলের মধ্যে এর মানটা হচ্ছে 95 মিলিমিটার মার্কারি। তাহলে হাই কনসেন্ট্রেশন ও লো কনসেন্ট্রেশন, অর্থাৎ অ্যালভিওলাই টু ব্লাড ভেসেল টু টিস্যু ট্রান্সফার হলো কে? তোমার অক্সিজেন, হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশনের দিকে। আবার টিস্যুর মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডে টিস্যুর মধ্যে তার ভ্যালু হচ্ছে 40 মিলিমিটার পার মার্কারি। এবার হচ্ছে যখন আমরা পিসিও2কে দেখছি কোথায়, তা পিসিও2 হচ্ছে আমাদের টিস্যুর মধ্যে হচ্ছে 45 মিলিমিটার মার্কারি, কিন্তু যখন আমরা কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার ব্লাডের মধ্যে দেবো তখন সেটা হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। তাই CO2 টিস্যু থেকে ব্লাড ভেসেলে চলে গেল। এর ব্লাড ভেসেলে যাওয়ার পরে এখানে অ্যালভিওলার মধ্যে এর মান 40 মিলিমিটার মার্কারি, সেখানে তোমার কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হচ্ছে, এবং ট্রান্সপোর্ট হওয়ার পরে বাইরে এর পরিমাণটা আরও কম, সেখানে আরও কম, ডিফিউশন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড লেস দেন অ্যালভিওলাই। তাই কি হলো, সেখান থেকে আবার এক্সপায়ার্ড এয়ারের মাধ্যমে বেরিয়ে গেল। এই হচ্ছে তোমার এয়ার প্রেশারের ডিফারেন্স। কিন্তু আমরা এখানে আরও ডিটেলস আলোচনা করব যে এই যে তোমার ব্রিথিং হচ্ছে, অর্থাৎ ইনহেলেশন বা ইন্সপিরেশন এক্সপিরেশন, সেখানে কী কী মাসল জয়েন্ট হয়ে আছে। তো প্রথমে আমরা আলোচনা করব ইন্সপিরেশন প্রসেস। ইন্সপিরেশন মানে হচ্ছে যখন আমার শ্বাস বায়ুটা অ্যাটমসফিয়ার থেকে আমার অ্যালভিওলা থেকে ব্লাড ভেসেল থেকে তোমার টিস্যুর মধ্যে ট্রান্সফার হচ্ছে। তো এখানে যে সমস্ত পেশিগুলো যুক্ত রয়েছে, এটা একটা ইন্সপিরেশন হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস। কারণ এর ক্ষেত্রে কি হয়, রেসপিরেটরি মাসেলগুলো সবগুলো কন্ট্রাক্ট হয়, অর্থাৎ সংকুচিত হয়। তো কী কী মাসেল এখানে যুক্ত রয়েছে? বলছি ইন্সপিরেশন ইজ ইনিশিয়েটেড বাই দ্য কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম হুইচ ইনক্রিজ দ্য ভলিউম অফ থোরাসিক চেম্বার। তো এখানে প্রথম হচ্ছে ডায়াফ্রাম যে রয়েছে, যেটা আমাদের গার্ড সিস্টেমকে তোমার চেস্ট থেকে ডিফারেন্ট করছে, সেই ডায়াফ্রামটার সংকোচন হওয়ার ফলে ওটা কিন্তু নিচের দিকে নেমে আসে, বলে চেস্টের মধ্যে ক্যাভিটির সাইজটা বেড়ে যায়। নাম্বার 2 হচ্ছে বলছে ইন দ্য অ্যান্টেরোপোসিক দ্য কন্ট্রাকশন অফ এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল। এরপর রয়েছে এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি, অর্থাৎ আমাদের রিবসের মধ্যে যে এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশিগুলো রয়েছে, যেটা মোট হচ্ছে 11 পেয়ার 11 জোড়া তোমার এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি রয়েছে, যে পেশিগুলো তোমার কন্ট্রাক্ট হয়, যেগুলো 12 জোড়া রিবসের মধ্যখানে রয়েছে। তারা যখন কন্ট্রাকশন হবে তখন তারা বাইরের দিকে এলিভেট হবে। এরপর রয়েছে তোমার এবার হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি হয়ে গেল, ডায়াফ্রাম হলো, তারপর হচ্ছে তোমার
ইন্টারনাল ইন্টারকস্টাল মাসল, অর্থাৎ ইন্টারনাল, এরা হচ্ছে 11 পেয়ার্স ইন্টারকস্টাল মাসল রয়েছে, যেগুলো তোমার হচ্ছে রিবসের মধ্যে রয়েছে। এবং রয়েছে কি পেক্টোরালিস মাইনর, পেক্টোরালিস মাইনর, এই পেশিগুলো এগুলো কিন্তু কন্ট্রাক্ট হওয়ার ফলে বাইরের দিকে মুভ করছে। এবং আরও যুক্ত রয়েছে আমাদের গলার পাশে যে দুটো মাসল রয়েছে, একটা হচ্ছে স্কেলিন্স, যেটা আমাদের 1 নম্বর এবং 2 নম্বর রিবসকে উপরের দিকে এলিভেট করছে, এলিভেট মানে টানছে, সংকুচিত করছে। এবং স্টার্নো ক্লিডোম্যাস্টয়েড পেশি রয়েছে, স্টার্নো ক্লিডোম্যাস্টয়েড পেশি, যেটা তোমার হচ্ছে আমাদের স্টারনাম যে রয়েছে, স্টারনাম, এই যে স্টারনাম, এই মাসেলটা জয়েন্ট হয়ে আছে স্টারনামের সঙ্গে। তো স্টারনামটাকেও উপরের দিকে সংকুচিত করছে, উপরের দিকে টানছে, উপরের দিকে টানছে, যার ফলে আমাদের ডায়াফ্রাম নিচের দিকে গেল এবং এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি এবং ইন্টারনাল ইন্টারকস্টাল পেশিগুলো উপরের দিকে এলিভেট হওয়ার ফলে বাইরের দিকে বেরিয়ে আসছে। আর স্কেলিন্স যেটা 1 এবং 2 নম্বর তোমার রিবসকে বাইরের দিকে বের করছে, আর স্টার্নোক্লিডোম্যাস্টয়েড পেশি সেটা তোমার স্টারনামকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। এবার যখন সেটা উপরের দিকে বাইরের দিকে ফুলে গেল, তখন ভিতরের মধ্যে কি এয়ার প্রেশারটা একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হলো এবং এয়ার প্রেশারটা তোমার অ্যাটমসফিয়ার থেকে 4 to 6 মিলিমিটার মার্কারি কমে গেল, এবং কমে যাওয়ার ফলে সেখানে একটা বড় ভ্যাকুয়াম ক্রিয়েট হলো। এবং এই সে ভ্যাকুয়াম দিয়ে তখন কি হচ্ছে আমাদের এক্সটার্নাল নস্ট্রিল, তারপর হচ্ছে ইন্টারনাল নস্ট্রিল, ফ্যারিংস, গ্লটিক্স, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, অ্যালভিউলার ডাক্ট এবং অ্যালভিউলাই হয়ে তোমার অক্সিজেনটা লাংসের মধ্যে চলে আসলো। এটা হচ্ছে ইন্সপিরেশন। তাই আরেকবার রিপিট করি, ইন্সপিরেশনের জন্য আমাদের পেশিগুলো সংকুচিত হবে, কন্ট্রাকশন হবে, যার ফলে এই জন্য এটাকে মানে অ্যাক্টিভ প্রসেস বলি। তো এখানে কী কী পেশি রয়েছে? 1 নম্বর হচ্ছে ডায়াফ্রামের কন্ট্রাকশন হলো, বা নিচের দিকে নেমে গেল। ইন্টারনাল ইন্টারকস্টাল পেশি এবং এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশিগুলো তোমার সংকুচিত হয়ে বাইরের দিকে এলিভেট হলো। পেক্টোরালিস মাইনর পেশিটা তোমার হচ্ছে 3 to 5 নম্বর রিবসকে উপরের দিকে বাইরের দিকে এলিভেট করলো কন্ট্রাকশন হওয়ার ফলে। এবং স্ক্যালিন্স যে পেশি রয়েছে সেটা তোমার 1 এবং 2 নম্বর রিবসকে বাইরের দিকে এলিভেট করলো। আর স্টার্নোক্লিডোম্যাস্টয়েড পেশি সেটা তোমার স্টারনামকে উপরের দিকে বা বাইরের দিকে এলিভেট করলো কন্ট্রাকশনের মাধ্যমে, যার ফলে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হলো, সেই ভ্যাকুয়ামের মাধ্যমে তো বাইরের অক্সিজেনটা ভিতরে প্রবেশ করলো। এটা হচ্ছে ইন্সপিরেশন প্রসেস। এবার ইন্সপিরেশন প্রসেসের পরে আমরা চলে আসছি, এবার অক্সিজেন ভিতরে প্রবেশ করলো। এরপর হচ্ছে এক্সপিরেশন প্রসেস। এক্সপিরেশন মানে হচ্ছে যেখানে কার্বন ডাইঅক্সাইড বডির বাইরে বেরিয়ে চলে আসবে। এক্সপিরেশন প্রসেসটা হওয়ার জন্য তাহলে আমাদের টিস্যু লেভেলে কী হলো, যখন অক্সিজেনটা অ্যাবজর্ব হওয়ার পর টিস্যুর মধ্যে রেসপিরেশন হলো, অর্থাৎ সেখানে গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল হলো, তারপরে সেখানে CO2 ফর্মেশন হলো। এবার CO2 বডির মধ্যে CO2 লেভেলটা অ্যাটমসফিয়ারের থেকে বেশি, সুতরাং হচ্ছে CO2টা সে বডি থেকে এবার অ্যালভিওলার মাধ্যমে বাইরের অ্যাটমসফিয়ারে বেরিয়ে আসবে। এবং তার সঙ্গে যে সমস্ত পেশিগুলো যুক্ত রয়েছে সেগুলো এখানে আমরা ডিসকাস করব। যেমন এক্সপিরেশনের সময় প্রথম হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টাল পেশি। এখানে মনে রাখবে এটা একটা প্যাসিভ প্রসেস। এক্সপিরেশন হচ্ছে এক ধরনের প্যাসিভ প্রসেস। কেন প্যাসিভ প্রসেস? কারণ এখানে যেহেতু সমস্ত মাসেলগুলো আবার রিল্যাক্স হয়, প্যাসিভ প্রসেস। কারণ এখানে রেসপিরেটরি মাসেলগুলো সব রিল্যাক্সড হবে। ইন্সপিরেশনে কন্ট্রাকশনে ছিল এবং এক্সপ্রেশনে রিল্যাক্সড হবে। এখানে কোন কোন পেশিগুলো যুক্ত রয়েছে? নাম্বার 1 হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টাল পেশি এবং ইন্টারনাল ইন্টারকস্টাল পেশি, যেগুলো 1 থেকে 11 নম্বর রিবসের মধ্যে থাকে, তারা রিল্যাক্স হয়ে নিজের পজিশনে ফিরে আসবে। ডায়াফ্রাম রিল্যাক্স হওয়ার ফলে সে উপরের দিকে এবার সংকুচিত উপরের দিকে উঠে আসবে। তারপর হচ্ছে তোমার রেকটাস এবং এর সঙ্গে স্পেশালি অ্যাবডোমিনাল পেশিগুলো কিন্তু যুক্ত থাকে। আমাদের অ্যাবডোমিনাল পেশি বলতে রেকটাস অ্যাবডোমিনাস, এই যে আমাদের পেটের মধ্যে যে রেকটাস অ্যাবডোমিনাস মাসেল রয়েছে এবং এক্সটার্নাল অ্যাবডোমিনাল মাসেল, আমাদের পেটের চারপাশে যে সমস্ত রেকটাস অ্যাবডোমিনাল পেশি এবং এক্সটার্নাল অ্যাবডোমিনাল পেশি, সেগুলো সবাই কিন্তু কী হচ্ছে, রিল্যাক্স হওয়ার ফলে তারা নিজের পজিশনে ফিরে আসছে। তখন সেখানে কি হচ্ছে, আমাদের ভিতরে যে ভ্যাকুয়াম ছিল সেই ভ্যাকুয়ামটার সাইজটা ছোট হয়ে যাচ্ছে। ছোট হওয়ার ফলে তোমার
ভিতরের দিকে বায়ু প্রেশার, অ্যাটমসফিয়ারিক প্রেশারটা অনেক হাই হচ্ছে, এবং হাই হওয়ার জন্য কী হচ্ছে, অ্যাটমসফিয়ারে যেহেতু প্রেশারটা কম, পার্শিয়াল প্রেশার এক্সপায়ার্ড এয়ারে খুব কম থাকে, তাই তখন কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাই হয়ে লাংসে বডির বাইরে বেরিয়ে চলে আসছে। তাহলে ইন্সপিরেশনের ক্ষেত্রে কোনো অ্যাবডোমিনাল মাসল তোমার ইনভলভ না, সেখানে কি উল্টো আমাদের গলার যে মাসলগুলো রয়েছে স্টার্নো ম্যাস্টয়েড এবং স্কেলিনস এগুলো অ্যাক্টিভেট থাকছে, কিন্তু অ্যাবডোমিনাল মাসল এখানে ইনভলভ থাকে না। কিন্তু এক্সপিরেশনের ক্ষেত্রে আমাদের অ্যাবডোমিনাল মাসল, দুরকম অ্যাবডোমিনাল মাসল, একটা রেক্টাস অ্যাবডোমিনিস এবং এক্সটার্নাল অ্যাবডোমিনাল অবলিক, এই দুটো কী করছে আমাদের এই এক্সপিরেশনে হেল্প করছে। তো ইন্সপিরেশনের ক্ষেত্রে মাসলগুলো কন্ট্রাক্ট হলো, এক্সপিরেশনের ক্ষেত্রে মাসলগুলো তোমার রিল্যাক্স হলো। এরপর দেখবো আমরা এক্সপিরেশন, উই হ্যাভ দ্য এবিলিটি টু ইনক্রিজ দ্য strength of inspiration and expiration with the help of additional muscle in the abdomen. তো আমরা নর্মাল ইন্সপিরেশন এক্সপিরেশন ছাড়াও আমরা যখন ফোর্সফুলি ইন্সপিরেশন বা এক্সপিরেশন করি, যখন ফোর্সফুলি আমরা খুব শক্তি, তখন নর্মাল আমরা 500 ml অক্সিজেন কিনি বা কার্বন ডাইঅক্সাইড বের করি। এরপর জোর করে যখন অক্সিজেন নিব বা কার্বন ডাইঅক্সাইড ছাড়বো, এবং সেটাতে সাহায্য করবে আমাদের এই সমস্ত অ্যাবডোমিনাল পেশিগুলো সাহায্য করে। অন অ্যান অ্যাভারেজ এ হেলদি হিউম্যান ব্রিথস 12 to 16 times per minute। তাহলে আমরা প্রতি মিনিটে 12 থেকে 16 বার ইন্সপিরেশন বা এক্সপিরেশন করে থাকি। দ্য ভলিউম অফ এয়ার ইনভলভ ইন ব্রিদিং মুভমেন্ট ক্যান বি এস্টিমেটেড বাই ইউজিং স্পাইরোমিটার। তো আমরা যে ইন্সপিরেশন বা এক্সপিরেশন করছি, কতটা ভলিউমকে নিচ্ছি এয়ারকে, সেটাকে ডিটারমাইন করে কোন যন্ত্রের মাধ্যমে, সেটার নাম হচ্ছে স্পাইরোমিটার, হুইচ হেল্পস ইন ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অফ পালমোনারি ফাংশন। এবং স্পাইরোমিটারের মাধ্যমে আমরা আমাদের লাংসের যে ব্রিদিংটা প্রসেসটা, সেটাকে কাউন্ট করার পরে, তার অ্যামাউন্ট কাউন্ট করার পরে তার লাংস হেলদি আছে না কোনো ডিজিজ ইনফেক্টেড আছে, সেটাকে আমরা আইডেন্টিফাই করি।